চলুন। তো কোথায়? গয়না বেচতে। আপনি এতগুলো গয়না আমার মার জন্য বেচে দিবেন? বেশি না তো, লাখ দুয়েক হবে কি না সন্দেহ। এটাও কম কিসের? লাখ দুয়েক হবে কিনা সন্দেহ। পরিবারে বিপদ আসলে হাতের কাছে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হয়, উম, তখন আমি করতে হয়। আরাফাত মুগ্ধ নয়নে প্রিয়ন্তীকে দেখছে। নারী মানেই রহস্য। এই নারীটি একদিন তার মার মুখের উপর প্রতিবাদের দুটো উক্তি বলে অপমানের রেখা টেনেছিল, অথচ আজ এই নারীটি তার সর্বস্ব দিয়ে দিচ্ছে তারই মাকে সুস্থ করতে। কি অদ্ভুত না? সময় বহমান, এই সময়ের চাকা কখনো থেমে থাকে না। দেখতে দেখতে দুটো সপ্তাহ কেটে গেছে। রাফিসা বেগমকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, কিন্তু 2 মাস বেড রেস্ট থাকতে হবে। চিত হয়ে ঘুমোতে পারবেন না, কোলেস্টেরল জাতীয় কিছুই খেতে পারবেন না, সবকিছু মেপে খেতে হবে, এমনকি পানিটাও। তার ঘর সবসময় পরিষ্কার থাকতে হবে। অপরিষ্কার থাকা মানে ইনফেকশনের ভয়। হাড় কাটা পড়েছে বিধায় সেটা জোড়া লাগতে 6 মাস তো লাগবেই। পায়ের ব্যান্ডেজ বদলাতে হয় ঘন ঘন, খুব ঝামেলা। কিন্তু রাফিসা বেগমের চিন্তা নেই, কারণ তার 3টি সৈন্য রয়েছে, তারাই সব করে। সকালে প্রিয়ন্তী, রাতে আরশাদ। আর আরাফাতের ডিউটির যেহেতু কোনো মা বাপ নেই, তাই সে যখন সময় পায় তখনই হাত লাগায়। প্রিয়ন্তীকে আজকাল একেবারে অপছন্দ হচ্ছে না রাফিসা বেগমের। মেয়েটি এত কিছু করছে যে অকৃতজ্ঞতা দেখাতে পারছেন না। রুমের এক কোণে বসেছিলেন রাফিসা বেগম, দৃষ্টি জানালার বাহিরে। জীবনের 17টা বছর স্বামী ব্যতীত কাটিয়ে দিলেন। আল্লাহ আবার মৃত্যুর দোয়ার থেকে ফিরিয়ে আনলেন। যদি অপারেশনের থিয়েটার থেকে ফিরে না আসতেন কি হতো? আরাফাতের বিয়ে তো কোনো একভাবে হয়ে গেছে, কিন্তু আরশাদ, ওর একটা হিল্লে না করে গেলে কি মাটির নিচে শান্তিতে থাকতে পারতেন? তখনই রুমে খাবার নিয়ে প্রবেশ করে প্রিয়ন্তী। রাফিসা বেগমের সেদিকে খেয়াল নেই, তিনি নিচের চিন্তায় মগ্ন। গলা খাকারি দিয়ে প্রিয়ন্তী বলে, আন্টি কি করছেন? প্রিয়ন্তীর ডাকে ধ্যান ভাঙে রাফিসা বেগমের। প্রিয়ন্তীকে খাবারের প্লেট হাতে দেখে জানালার ধার থেকে ধীর পায়ে হেঁটে বিছানায় বসেন তিনি। হাতে ক্যানেলা বলে প্রিয়ন্তীই তাকে খাইয়ে দিচ্ছিল। খাওয়ার মাঝে ধীর কণ্ঠে রাফিসা বেগম বললেন, আজ ডিউটি নেই? না আন্টি, আজ ডিউটি নেইনি। আর কতদিন আন্টি বলবে? জি। বউ হয়ে বাসায় এসেছো 20 দিন হয়ে গেছে, এখনো আন্টি আন্টি। মা, আম্মা, আম্মু, মামুনি বলতে কি হয় তোমার? অনুমতি দিচ্ছেন তবে? না দেবার কি আছে? ছেলের বউ যখন হয়েই গেল, তাহলে তো আমি তোমার শাশুড়ি মাই হলাম, তাই না? তা তো অবশ্যই। শোনো, শাশুড়ি মাদের একটি স্বভাব আছে, বউদের হুকুম চালানো। আরাফাত হবার পর এটা আমার মানব অধিকারে পরিণত হয়েছে। তুমি যেহেতু আমার বৌমা, তোমার উপরেও হুকুম চালাবো। আমার ছেলের উপরে তোমার আগে আমার অধিকার, মাথায় বসিয়ে দাও। যথাজ্ঞা। এমনিতেও আপনার ছেলের উপর অধিকার খাটাবার শখ আমার নেই। কেন খাটাবে না? কেন, অবশ্যই খাটাবে, কিন্তু আমার পরে। আচ্ছা, তা আরশাদের বিয়েটা দিয়ে আরেকটা বউ নিয়ে আরশাদের বিয়েটা দিয়ে আরেকটা বউ এনে নিলেই তো পারেন। তাহলে একই সাথে ডাবল হুকুম চালানো হবে। বলি কি, রূপন্তীকে বউ করে নিয়ে আসুন। আমি তো মানুষটা টেরা, আমার উপর হুকুম চালিয়ে লাভ হবে না। মেজাজ খারাপ হলে সব ছেড়ে চলেও যেতে পারি। তবে রূপন্তী এমন না, ওর ওপর দুজন মিলে হুকুম চালাতে পারবো। এ, আমি বুঝি না ভাবছো? 2 বোন মিলে আমাকে বের করে দিলে। এত মুরদ আছে আমাদের? আর আমি একবার চিন্তা করলেও রূপন্তী এমনটা না। নিজের জমানো টাকা আমার হাতে তুলে দিয়েছিল আপনার অপারেশনের সময়। আমার বোন তো খুব নরম প্রকৃতির। আর আপনার মনে হয় আমার মতো হলে আরশাদ ওকে পছন্দ করতো? এই কথাই লজিক আছে। আচ্ছা, ভেবে দেখি। রাফিসা বেগমের কথায় মুচকি হাসি প্রিয়ন্তী। মানুষটাকে প্রথমে খারাপ লাগলেও এখন অতটা খারাপ লাগছে না, বরং তার সাথে ঝগড়া করতেও ভালো লাগে। আবার তাদের চিন্তাধারাতে মিলও আছে। রাফিসা বেগমের খাওয়া শেষ হলে সব গুছিয়ে নিজ রুমে যায় প্রিয়ন্তী। রুমে প্রবেশ করতেই পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। এই কাজটা হামেশাই একটা মানুষই করে। এটা যেন অভ্যেসে পরিণত হয়েছে প্রিয়ন্তীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন করে প্রিয়ন্তী, কি চাই? কিছু না। শান্তি লাগে আপনার কাছে আসলে? ও, তাই বুঝি। হুম। আপনি তো বেশ চালু। কি জন্য মনে হলো? ঠিকই মার মাথায় রূপন্তীর কথাটা ঢুকিয়ে দিলেন। হুম, বিয়ের আগে ভাবা উচিত ছিল আমি কেমন, কিন্তু আপনি জানলেন কিভাবে?
মার রুমে যাচ্ছিলাম তখনই কানে আসলো। আপনি কথা বলছিলেন দেখে ঢুকিনি। এভাবে কান পাতা কিন্তু ভালো না। তাই বুঝি? হুম, আপনি তো পুলিশ, এটা জানেন না, প্রাইভেসি নষ্ট হয়। তাই? হুম। প্রিয়ন্তীর কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে আরাফাত। অনেকদিন পর মন খুলে হাসছে সে। এতদিন কম ঝড় যায়নি তার উপরে। প্রিয়ন্তীও তাকে ধীরে ধীরে আপন করে নিয়েছে। সম্পর্কটা এখন আর বেনামি নেই। একজন স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই তাদের সম্পর্ক। শুধু ভালোবাসার দুয়ারটাই খুলতে বাকি তাদের মাঝে। হয়তো তা খুলতে বেশি দেরি নেই। আরাফাত অপেক্ষায় আছে কবে প্রিয়ন্তী তার জন্য ভালোবাসার দুয়ারটা খুলে দিবে। প্রিয়ন্তী তখনও আরাফাতের বাহুর বেষ্টনীতে আবদ্ধ। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের আওয়াজে আরাফাত প্রিয়ন্তীকে ছেড়ে দেয়। ফোনটি হাতে নিতেই অজানা একটা নাম্বার ভেসে ওঠে। ফোনটি রিসিভ করলে প্রিয়ন্তী তখনও আরাফাতের বাহুর বেষ্টনীতে আবদ্ধ। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের আওয়াজে আরাফাত প্রিয়ন্তীকে ছেড়ে দেয়। ফোনটি হাতে নিতেই অজানা একটি নম্বর ভেসে ওঠে। ফোনটি রিসিভ করলে একটি পরিচিত কণ্ঠ কানে ভেসে ওঠে প্রিয়ন্তীর। হ্যালো প্রিয়। কণ্ঠটি শুনতেই বুকটা ধক করে ওঠে। কণ্ঠটি আর কারণ নয়, বরং ইরফান নামক লোকটির। সেই ইরফান যার স্মৃতিগুলোকে ভুলতে পারলে হয়তো তার জীবনটা একটা জায়গায় আটকে থাকতো না। হয়তো আরাফাতের সামনে নিজেকে মেলে দিতে 14 বার চিন্তা করতে হতো না তার আর আরাফাতের মাঝে হয়তো অদৃশ্য দেওয়ালটা থাকতো না। কানের কাছে ফোনটি ধরে ঠাই দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। ফোনের অপর পাশে লোকটি শুধু হ্যালো হ্যালো করে যাচ্ছে, কিন্তু প্রিয়ন্তীর মুখ থেকে কথা বের হচ্ছে না। আরাফাত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে প্রিয়ন্তীর মুখের দিকে। প্রিয়ন্তীর মুখ যেন পাথরের ন্যায় হয়ে আছে। একবার চেয়েছিল তার কাছে যেতে, কিন্তু পর মুহূর্তেই ভাবল প্রিয়ন্তী যদি তার অতীতের সাথে এই মুহূর্তে মুখোমুখি না হয়, তবে সারাটা জীবন এই অতীতের ছায়া থেকে নিজেকে এড়িয়ে চলবে। এটা তো ভুললে চলবে না, পৃথিবীটা গোল। মিনিট দুয়েক বাদে নিজেকে সামলে নিল প্রিয়ন্তী। অপর পাশের মানুষটি কোনো রেসপন্স না পেয়ে কিছুটা শান্ত হয়ে গেল। এরপর ধীর কণ্ঠে বলল, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, তাই হয়তো কথাটাও বলতে চাও না, বলো না। তবে ফোনটা কেটো না প্রিয়, 2 মিনিট দাও। আমি ফোন নিজে রেখে দিচ্ছি। তুমি হয়তো ভাবছো আমি তোমার নাম্বার কিভাবে পেয়েছি, কিংবা আমি তোমার কাছে কেন ফোন করেছি। প্রিয়, আমি কিছুই চাই না, শুধু চাই তোমার সাথে শেষবারের মতো একটু দেখা করতে। শেষবার, কথা দিচ্ছি। এরপর আমার ছায়াও আর তুমি পাবে না। অনেক কষ্টে তোমার নাম্বারটা পেয়েছি। প্লিজ একটিবার। আমি আগামী পরশু মিরপুরের এক ক্যাফেতে তোমার অপেক্ষা করব, আসর থেকে মাগরিব পর্যন্ত। তুমি যদি মনে করো আমার মতো জানোয়ারের সাথে দেখা করা যায়, তবে প্লিজ এসো। আমি অপেক্ষা করব। রাখছি। বলেই খট করে ফোনটা কেটে গেল। প্রিয়ন্তী এখনো সেভাবেই দাঁড়িয়ে রয়েছে। মাথাটা যেন কাজ করছে না। সে নিজের মাঝে নেই। কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ কানে এলো। কে ফোন করেছিল? আরাফাতের কণ্ঠে সম্বিত ফেরে প্রিয়ন্তী। আরাফাত তার দিকে তাকিয়ে আছে। আরাফাতের চাহনি দেখে কি বলবে বুঝে উঠতে পারছে না প্রিয়ন্তী। মিথ্যে বলার অভ্যেসটা আয়ত্তে নেই তার। আবার ইরফানের কথাটা বলতেও বেশি ইতস্তত বোধ হচ্ছে। আমতা আমতা করে বলল, আসলে আমি কি বাঘ নাকি সিংহ? হ্যাঁ। বলি আমি কি মানুষ নই? কিসের মধ্যে কি? পান্তা ভাতে কি? বলি একটা নর্মাল কথা বলতে এত ভয় হয় কেন আপনার? আমার আপনার অতীতে কোনো যায় আসে না। অতীত সবার থাকে। কোনো অতীত বেদনাময়, কোনো অতীত সুখময়, তাই বলে সেই অতীতের জন্য বর্তমানে গুমড়ে থাকতে হবে এমনটা তো কোনো নেই। আমি চাই আপনি যেন মন খুলে আমাকে সব বলতে পারেন। আমি আপনাকে সেই স্পেসটা সবসময় দিয়েছি। তবে কেন আমার সামনে নিজেকে তুলে ধরতে এত ভয় আপনার? আমি কি মানুষটা আপনার বিশ্বাসের অযোগ্য? আরাফাতের কথাগুলো চুপ করে শুনল প্রিয়ন্তী। আরাফাতের প্রতিটি কথা যেন প্রিয়ন্তীর মনের ভিতরে বদ্ধ দরজাটা ভাঙতে শুরু করে। একটা লোকের কথায় এতটা মায়া কি করে থাকতে পারে? মনের মাঝের দ্বিধাদ্বন্দ্বের গেটগুলো যেন একটা একটা করে খুলছে। মনের জমায়েত কালো মেঘের আস্তরণ যেন সরছে। অনেক সাহস করে বলল, ইরফান ফোন দিয়েছিল। কি বলল সে? বলল তবে করুন। জি। বললাম দেখা করুন। দেখুন, তেতো ওষুধের উপর কিন্তু কার্যকরী ওষুধ হয় না। ঠিক তেমন এই কালো অতীতের সম্মুখীন যতদিন না আপনি হবেন, ততদিন এই অতীতের থেকে মুক্তি পাওয়াটা সম্ভব নয়। কতদিন এভাবে এড়িয়ে চলবেন?
দেখা করুন, প্রশ্ন করুন, জানুন কি বলার আছে তার। এমন হতেই পারে তার কথাগুলো শুনে আপনার মনের জট খুলে গেল, শান্তিতে নিঃশ্বাস নিতে পারলেন, পিছুটানের সূক্ষ্ম দড়িটা ছিঁড়ে গেল। আর যদি না ছেড়ে, যদি আমি তার প্রতি পুনরায় দুর্বল হয়ে যাই, মানুষের মন তো গলতে সময় লাগে না। আমি বেঁধে রাখবো না। ভালোবাসা বেঁধে রাখার জিনিস নয়। যদি এটা আমার হয় তবে আমার কাছে ফিরবেই, আর যদি না ফিরে তবে সে আমার নয়। কথাটা শুনতেই একটা শূন্যতা ছেয়ে যায় প্রিয়ন্তীর মনে। কেন যেন অজান্তেই আর্তনাদ করতে থাকে এই মন। তবে কি মন চাইছে যাতে আরাফাত তাকে আটকে রাখে? সে কি তবে আরাফাত নামক জালে বাধা পড়েছে? কে জানে। রাফিসা বেগমকে দেখতে এসেছেন তার বড় বোন রেহানা বেগম। মহিলার একটু বাইপোলার ডিসঅর্ডার রয়েছে। কোনো এক অজানা কারণে তার প্রিয়ন্তীকে বিস্তর অপছন্দ। সুন্দর মতো চা খাইয়েও বাহিরে গেল প্রিয়ন্তী, তাতেও তার আপত্তি। রাফিসা বেগম চুপ করে আধশোয়া অবস্থায় বসে আছেন। আরশাদ আরাফাত কাজে গেছে। রেহেনা বেগম আশাতে প্রিয়ন্তী একটু বাহিরে যাবার কথা বলেছে। এছাড়া একটা কাজের মেয়ে ঠিক করেছে প্রিয়ন্তী, দুদিন হলো। বয়স 18-র কম, নাম শেফালি। সে 24 ঘন্টা রাফিসা বেগমের সাথে থাকে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রেহেনা বেগম বললেন, তোর বড় বউটা হয়েছে আস্ত বেয়াদব, বুঝলি? কেন আপা? কেন আবার? আমি এসেছি আর অমনি চলে গেল বাইরে, জিজ্ঞেসও করলো না আমি কি খাবো না খাবো। নাস্তা বানিয়ে দিয়েই তো গেল। তো থাকবে না সে? তোকে একা রেখে চলে গেল? কিসের দুনিয়া উদ্ধারে গেছে রে? ওনার কথায় বেশ বিরক্ত হলেন রাফিসা বেগম। মেয়েটি সারা দিন করে, আজ একটু ডিউটি থেকে ছুটি নিয়েছে, হয়তো পড়ে গেছে কোনো কাজ। কেন তার সব কিছু ফেলে তার কাছেই বসে থাকতে হবে? তার কি নিজস্ব জীবন নেই নাকি? বিরক্তির স্বরে পড়ে উঠলেন, আপা, তুমি কি আমাকে দেখতে এসেছো নাকি আমার বৌমার খুঁত ধরতে এসেছো? বাইরে আসর এমনিও যাবার কথা ছিল, তাও তো তোমার নাস্তার ব্যবস্থা করেই গেছে, তাতেও তোমার সমস্যা। আর শেফালি তো আছেই আমার সাথে, তুমিও আছো। আমার যদি কোনো প্রয়োজন হয় তুমি সাহায্য করতে পারবে না? বাহ বাহ, বইয়েরও কতালতি করছিস নাকি? ওই ডিভোর্সি বুড়ো মেয়েকে দেখি তোর মনে ধরেছে। এখানে মনে ধরার কি আছে আপা? একটা মেয়ের কোনো দোষ না থাকার পরেও তার দোষ ধরাটা আমার অন্তত স্বভাব নেই। বলি স্বভাবটা পাল্টাও, নয়তো এখন তো বৌমা মাসে একবার দেখা দেয়, পরে সেটাও হবে না। হ্যাঁ, বেশি বকিস না। তা তোর বৌমা কোনো খবর টবর দিল? কিসের খবর? এই বাচ্চা টাচ্চা। পাগল তুমি আপা, মাত্র 22 দিন হলো বিয়ের, এখন কিসের খবর? আর আমার ছেলের তো বয়স কম নাকি? তাতে কি, মেয়ের বয়স তো বেশি। ওদেরটা ওরা বুঝে বেড়া, সময় হলে ইনশাল্লাহ সব হবে। একটা জীবন তো আর ওদের হাতে না, আল্লাহর হাতে। উনি দিলেই হবে, ওরা চেষ্টা করতে পারে, এই যা। আর মাত্র তো বিয়ে হলো নাকি? এই তুমি বাড়ি যাও তো, আমার বিরক্ত লাগছে। তোমার আছে যত ভাও কথা, আমি বেঁচে আছি এটা দেখো। আমার বৌমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বিরক্তি ভরা কণ্ঠে কথাগুলো বললেন রাফিসা বেগম। রাফিসা বেগমের কথা শুনে বেশ চটে গেলেন রেহানা বেগম। এক মুহূর্ত দেরি না করে তিনি উঠে দাঁড়ালেন। হিনহিনে কণ্ঠে শেফালিকে বললেন, এই দরজা দে, আমি যাচ্ছি। রেহানা বেগমের যাবার পর শেফালি হাসতে হাসতে বলল, খালাম্মা একের উচিত কথা শুনাই দিয়েছেন, আর বড় খালাম্মা এমুখ হইব না। রেহানা বেগম ম্লান হাসি হাসলেন। মনে মনে কিছু একটা ঠিক করলেন। এখন শুধু সময়ের অপেক্ষা। বিকাল 6টা, সূর্য সম্পূর্ণ পশ্চিমে ঢলে পড়েছে। আকাশটা লাল হয়ে আছে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। দমকা হাওয়া বইছে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে। চৈত্রের শেষের সপ্তাহ, গরমের মাত্রা অত্যাধিক। সারাদিন হাঁপছাড়া গরমের পর এখন বাতাস ছেড়েছে। কালবৈশাখী নামক ঝড়টা প্রবল না হলেও কিছুটা দেখা যায় ঢাকা শহরে। আজ হয়তো রাতে ঝড় হবে। ক্যাফের এক কোণে বসে আছে ইরফান, অপেক্ষা প্রিয়ন্তীর আগমনে। একটু পর মাগরিবের আজান দিবে, এখনো প্রিয়ন্তী আসেনি, হয়তো আসবেও না। মনটা বসে গেল ইরফানের। হয়তো কথাগুলো আর বলা হবে না। উদাস মনে উঠে দাঁড়ালো সে। ক্যাফে থেকে বেরিয়ে যাবে তখনই সেখানে উপস্থিত হয় প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে দেখে যেন আশার আলো পায় ইরফান। প্রিয়ন্তী এসে ইরফানের বিপরীতে বসে। তার মুখখানা শক্ত, ঠান্ডা কণ্ঠে বলে, আমার সময় নেই,
ঠিক আধা ঘন্টা। যা বলার ভনিতাবাদেই বলে ফেলুন। প্রিয়ন্তীর কথার ধরন অনেকটাই আলাদা। 4 বছর আগের প্রিয়ন্তী আর আজকের প্রিয়ন্তীতে যেন আকাশ পাতাল পার্থক্য। ঠোঁটের কোনায় ম্লান হাসি এঁকে ইরফান বলে, আজ রাতে ইন্ডিয়ার জন্য রওনা দিচ্ছি, তাই তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। দেশে ফেরা হবে কিনা জানা নেই। মানে? সামিয়ার ক্যান্সার ধরা পড়েছে, ডক্টররা আশা ছেড়ে দিয়েছে। হয়তো 1 মাসের বেশি থেকে বাঁচানো যাবে না। মানে? সামিয়ার ক্যান্সার ধরে পড়েছে, ডাক্তাররা আশাই ছেড়ে দিয়েছে। হয়তো 1 মাসের বেশি থেকে বাঁচানো যাবে না। ও চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়া, ওখানে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম অনেক দিন, হয়েও গেছে 6 মাসের ভিসা। আমি আশা ছেড়ে দিয়েছি। ওকে যদি আল্লাহ আমার কাছে ফিরিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, আর না ফিরিয়ে দিলে দেশে ফিরবো না। জার্মানিতে আমার ভিসা রয়েছে, ওখানেই চলে যাবো মেয়েকে নিয়ে। এদেশে থাকলে সামিয়ার স্মৃতি আমাকে বাঁচতে দেবে না। 4টা বছর বলে কথা। ইরফানের কণ্ঠ কাঁপছে, তার চোখের কোনায় অশ্রু ভিড় করেছে। এখানে আসার আগেও বেশ রাগ হচ্ছিল ইরফানের উপর, প্রিয়ন্তীর, কিন্তু এখন বেশ দয়া হচ্ছে ইরফানের উপর। একটা সময় এই ভারী শরীরটার কঠোর প্রহার সহ্য করতে হতো, অথচ আজ সেই ভারী শরীরটির অংশীদার মাথা নত করে বসে রয়েছে। ঠোঁটের কোণে হাসি টেনে প্রিয়ন্তী বলল, বুঝলাম। তা আমার কাছে কি চাই? কেন জরুরি তলব? চাই তো বটেই। আমি ক্ষমা চাই প্রিয়। তোমার সাথে করা অন্যায়গুলোর ফল আজ আমার দুধের বাচ্চারা পাচ্ছে। এটা কথা আছে না, মানুষের কর্মফল কিছু হলেও দুনিয়াতে ভোগ করতে হয়। এই 6টা মাস কি নরক যন্ত্রণা সহ্য করছি তোমার ধারণাও নেই। বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি সত্যিই সামিয়াকে অনেক ভালোবাসি। তোমার প্রতি আমার মোহ ছিল। জানি শুনতে খুব খারাপ লাগছে, আমাকে খুব নিচু মনে করছে, কিন্তু এই সত্যিটা লুকানোর কোনো মানেই হয় না। সামিয়া মেয়েটাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। ও আসার পর ভালোবাসতে কি করে হয় সেটা শিখেছি আমি। শুধু দেহের চাহিদায় ভালোবাসা নয়, এটা শিখেছি আমি। আমাদের সংসারটাও বেশ সুখের ছিল, কিন্তু ওই যে পাপ, পাপ তো বাপকেও ছাড়ে না। আমার পাপের ভাগটা স্রষ্টা তাকে কেড়ে নিয়ে দিচ্ছে। তোমার উপর অনেক অন্যায় করেছি, নির্যাতন করেছি, মেরেছি, তোমাকে ধোকা দিয়েছি, তবুও আমায় ভালোবেসেছ। আমি মূর্খ, তোমায় পায়ে ঠেলেছি, সেই পাপের শাস্তি পাচ্ছি, তবুও নির্লজ্জের মতো ক্ষমা চাচ্ছি, শুধু এই আশায় যদি তোমার ক্ষমা পেলে আল্লাহ একটু দয়া দেখায় আমার উপর। বাচ্চাটা খুব ছোট তো, তুমি বললে আমি তোমার পা ধরতে রাজি আছি, আমাকে ক্ষমা করে দাও। প্রিয়ন্তী অনুভব করল তার গাল ভিজে এসেছে। মনের মাঝে যাকে ঘৃণার সর্বোচ্চ সারিতে দাঁড় করে রেখেছিল, সেই মানুষটার দুঃখে আজ তার চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। ভালোবাসা কত কিছুই না পারে। ভালোবাসার টানে আজ ইরফানের মতো মানুষ তার কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। হায় রে মানুষ, হায় রে ভালোবাসা। মুচকি হেসে ধীর কণ্ঠে বলে প্রিয়ন্তী, আমি তোমায় কবে ক্ষমা করে দিয়েছি? আমার মনে তোমার প্রতি কোনো ক্ষোভ নেই। হয়তো বিশ্বাস করবে না, তবে আমি তোমাকে কখনো বদদোয়া দিইনি। তুমি সুখে থাকো এটাই চেয়েছি। হ্যাঁ, আমার জন্যও সুখ চেয়েছি, কিন্তু তোমাকে অসুখী রাখুন এটা কখনো চাইনি। আমি তোমাকে সেদিন ক্ষমা করে দিয়েছি যেদিন তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। আমি প্রাণ খুলে শ্বাস নিতে পেরেছি। আমার মনে আর ভয় ছিল না কেউ আমাকে মারবে, কেউ আমাকে নির্যাতন করবে। এটা ঠিক যে সমাজের নানা কটু কথার সম্মুখীন হয়েছি। দোষ না থাকলেও চরিত্রহীনার ত্যাগ পেয়েছি। তবুও আমি তোমার খারাপ হোক এটা চাইনি। চেয়েছি তুমি সুখে থাকো, কারণ আমি তোমার মোহ হলেও তুমি আমার ভালোবাসা ছিলে। তুমি কি আমাকে এখনো? না, এখন আমার মনে তোমার প্রতি কোনো ক্ষোভ নেই, নেই অভিমান, নেই রাগ, আর নেই ভালোবাসা। কোনটা কি জানতে চাও? কারণ আমার জীবনেও আরও একবার বসন্ত এসেছে আমার স্বামী রূপে। সে আমার জীবনটাকে নতুনভাবে বাঁচার পথ দেখিয়েছে। তুমি ছেড়ে দেবার পর যাও নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। বাবা মারা যাবার পর একেবারেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম। দিন কাটানোর জন্য কাটাতাম, কিন্তু এই 22 দিন আমি বেঁচেছি। আমি আমার জীবনটাকে বাঁচার মতো বেঁচেছি। আজ উঠছি ইরফান। বাসায়ও হয়তো এসে পড়েছে। দোয়া করি যেন তোমার স্ত্রী সুস্থ হয়ে যায়।
আল্লাহর দুনিয়ায় অবাস্তব কিছু। বলেই উঠে দাঁড়ালো প্রিয়ন্তী। ইরফানও হাসি মুখে তার থেকে বিদায় নিল। রাত 8টার ফ্লাইট। স্বামীহাকে রেডি করাতে হবে। ক্যাফে থেকে বের হতেই ঝুম বৃষ্টি শুরু হলো। এই অসময়ে এমন বৃষ্টি হবে আশা করেনি প্রিয়ন্তী। হাতের কাছে ছাতার ছও নেই। এক পশলা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে সে। কাঁধের ব্যাগটা মাথায় দিয়ে দৌড়ে দিতে যাবে তখনই একটা লাল ছাতা কেউ তার মাথার উপরে ধরে। বৃষ্টির বিন্দু মুখে না পড়ায় মাথা তুলে তাকায় প্রিয়ন্তী। মাথা তুলে তাকাতেই দেখলো কাক ভেজা হয়ে ইউনিফর্মে দাঁড়িয়ে আছে আরাফাত। আরাফাতকে দেখতে পেয়ে যেন হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ হলো প্রিয়ন্তীর। ইরফানকে বিদায় দিয়েই আরাফাতের কাছে যাবার কথাই চিন্তা করেছিল সে, কিন্তু লোকটাই তার কাছে চলে এসেছে। ঠোঁটে প্রশান্তির হাসি টেনে প্রিয়ন্তী বলল, আপনি এখানে? আসলে কাজ ছিল, ভাবলাম বৃষ্টি হচ্ছে, ছাতা এনেছেন কিনা ইরফানের সাথে কথা হলো। এখন কোথায় যাবেন? যেখানে আপনি নিয়ে যাবেন। আমার সাথে যাবেন কেন? ভালোবাসি তাই। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল প্রিয়ন্তী। এক মুহূর্তের জন্য থমকে গেল আরাফাত। আজ মনের মাঝে ঝড় উঠেছিল, কালবৈশাখী থেকেও ভয়ানক। ভয় হচ্ছিল প্রিয়ন্তীকে হারাবার, কিন্তু এখন যেন ভয়টা দমে গেল। মনটা শান্ত হয়ে গেল, যতটা শান্ত প্রকৃতি হয় ঝড়ের শেষে। অবাক নয়নে আরাফাত বলল, সত্যি ভেবে বলছেন তো? আমি আপনার মতো না ভেবে কিছু বলি না। একটু বেশি ভাবেন কি না? 22 দিন মোটেও বেশি নয়। অবশ্যই বেশি। জানেন কত ভয় পেতাম? দুজনের খুনসুটির অন্ত নেই। ছাতা ধরে রেখেছে আরাফাত। রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে দুজন। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। এই বাদল দিনেই যেন শুরু হয়েছে তাদের নতুন পথ চলা। 2 মাস পর প্রিয়ন্তীদের বাসায় বসে রয়েছে রাফিসা বেগম, আকরাম সাহেব, আরাফাত এবং আরশাদ। প্রিয়ন্তী রান্নাঘরে স্নেহার সাথে চা বানাতে ব্যস্ত। আজকে রূপন্তী এবং আরশাদের বিয়ের পাকাপাকি কথা বলতে এসেছেন তারা। রূপন্তীকে আংটি পরিয়ে দিয়েছেন রাফিসা বেগম। আত্মীয় বলতে বড় ভাইকেই নিয়ে এসেছেন। বোনরা ঝামেলা বাঁধাবে বিধায় কাউকেই আনেননি। আংটি বদল শেষে জাহানারা বেগমের উদ্দেশ্যে রাফিসা বেগম বলেন, আপা, সব তো হয়েই গেল, এখন দেওয়া পাওনার কথা বলি। রাফিসা বেগমের কথা শুনে সবার আক্কেল গুরুম হবার জোগাড়। পুলিশের মা কিনা যৌতুক চাচ্ছে। আরাফাত মায়ের হাত টেনে ক্ষিপ্ত কণ্ঠে বলল, পাগল হয়ে গেলে নাকি? তুই যৌতুক নেবে? তা নিবনি, আমার আরশাদের বিয়ে বলে কথা। মা। শিপন ফুঁসছে, কিন্তু বড় বোনের শাশুড়ি বিধায় কিছুই বলতে পারছে না। জাহানারা বেগম 2 মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেকে মানিয়ে নিলেন। ধীর কণ্ঠে বললেন, কি চাই আপনার আপা? দেখুন, আমি ছেলের মা, যদিও আমার গাড়ি, ফ্রিজ, এসি, গহনা চাইলেও কম হবে, কিন্তু আমি তা চাই না। আমি আপনার খুব মূল্যবান একটা জিনিস চাইবো, যা আপনি অনেক বছর ধরে নিজের কাছে গুছিয়ে রেখেছেন। কি সেই মূল্যবান জিনিস? আপনার মেয়ে প্রিয়ন্তী, আরশাদ এবং রূপন্তীর এক সত্ত্বেই বিয়ে হবে। সেটা হলো একই জায়গায় প্রিয়ন্তী এবং আরাফাতেরও বিয়ে হবে। রাফিসা বেগম এমন একটা জিনিস চাইবে এটা কল্পনাও করতে পারেননি জাহানারা বেগম। এদিকে আরাফাতের মনে হলো জানে পানি এলো। এতক্ষণ মার কর্মকাণ্ডে দম আটকে আসছিল। সে তো ভয়ে ছিল তার সে দজ্জাল বউ না মায়ের মাথায় ফাটিয়ে দেয়। জাহানারা বেগম চোখ মুছতে মুছতে বললেন, আলহামদুলিল্লাহ। স্নেহা, মিষ্টি আনো, সবাই মিষ্টি মুখ করি। একসাথে 2 মেয়ের বিয়ে হবে বলে কথা। স্নেহা মিষ্টি নিয়ে এলে সবাই মিষ্টি মুখ করে নিল। আরাফাতের চোখ প্রিয়ন্তীকে খুঁজছে। তার দজ্জাল বউকে দেখতে ইচ্ছে করছে। মেয়েটার সাথে আবারও বিয়ের বন্ধনে বাধা পড়বে সে, কিন্তু এবার আর লুকিয়ে নয়, সবার সামনে, সবার সম্মতিতে। গোধূলির সময় ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। বাতাসের শাড়ির আঁচলটা উঠছে। ঢেউ খেলানো চুলগুলো বাতাসের মাদকতায় মাতাল হয়ে গেছে। এই সময়টা সব থেকে প্রিয় তার। হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। পেছনে না ফিরেও বলতে পারবে মানুষটিকে। অভিমানী কণ্ঠে মানুষটি বলল, জানো সারাটা বাড়ি খুঁজেছি তোমাকে, আর তুমি এখানে? কেন খুঁজছিলেন? জানো আমাদেরও বিয়ে হবে একই সাথে। রূপন্তী এবং আরশাদের বিয়ের দিন আমাদের বিয়েও ঠিক করেছে মা। তাই নাকি? জানো আমার খুব ইচ্ছা ছিল তোমাকে লাল বেনারসিতে দেখব। আল্লাহ আমার ইচ্ছে পূরণ করলেন।
বলেই প্রিয়ন্তীর ঘাড়ে মুখ ডুবালো আরাফাত। প্রিয়ন্তীর গায়ের গন্ধ তার অনেক ভালো লাগে, কেমন যেন মাতাল করা গন্ধ। এর মাঝেই প্রিয়ন্তী বলে ওঠে, আচ্ছা আরাফাত, হুম, তুমি আমায় কেন ভালোবাসো? জানি না, ভালোবাসার কোনো কারণ নেই। বলতে পারো আমার তোমার সব কিছু ভালো লাগে। তুমি যখন হাসো তখন আমার বুকে একটা শান্তির পরশ বুলিয়ে যায়। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। তোমার পাগলামি, রাগ, অভিমান সব কিছুর মায়ায় আমি জড়িয়ে আছি। এক কথায় আমি গোটা তুমিকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আরাফাত প্রিয়ন্তীর কাঁধে ঠোঁট ছোঁয়ালো। আবেশে চোখ বুঝিয়ে আসলো প্রিয়ন্তীর। এ এক মাতাল করা পরিবেশ। প্রিয়ন্তীর জীবনের খরা শৈত্যপ্রবাহের অন্ত হয়েছে। বসন্তের রূপে আরাফাত এসেছে তার জীবনে। আরও একবার বসন্তে তার জীবনও রঙিন হয়েছে। সূর্য পশ্চিমে ঢেলে পড়েছে, আকাশ তার রং পাল্টাচ্ছে। সূর্যের দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী এবং আরাফাত। কি মনোরম দৃশ্যটি!